দ্য সাইলেন্ট ম্যানর। লেখনীতে রয়েছেন ডায়না ইমরোজ লেকি। পার্ট 15। সন্ধ্যা 7টা বাজে। সুফিয়ান সে বিকেল থেকে ঘরের সামনে আধমরা অবস্থায় বসে আছে। বর্তমান তার সঙ্গী সিগারেট। বরুদকে দিয়ে সিগারেট আনিয়েছিল। একটার পর একটা টেনেই যাচ্ছে। ফারদিনার কবরের কাছে মশাল দিতে বলেছিল অনুচরদের। সন্ধ্যা রাতে ফারদিনার একা ভয় পাবে বলে দুইজন অনুচারী তার কথা মতো দুটো মশাল কবরের পাশে দিয়ে এসেছিল। বিনতি রান্না করেছিল দুপুরের পরের সময়। ভাত, নদীর কপদের মাছ, সাথে ছিল হাঁসের মাংস। সুফিয়ান খায়নি। বারবার বিনতি ডেকেছিল খেতে। সুফিয়ান যায়নি। তারপর বিনতি খাবার প্লেটে তুলে সুফিয়ানের কাছে গিয়ে এসেছিল। সে তখনও খায়নি, শুধু সিগারেট টেনেই যাচ্ছে। বিনতির সামনে কখনো সিগারেট খায়নি, আজ খাচ্ছে। বিনতি সিগারেট খেতে বারণ করেছিল, আজ হয়নি। আজ সে সুফিয়ান বেলাগাম হয়েই উঠেছে। বিনতি তখন সুফিয়ানকে ছেড়ে বরুদ, হাবলু, লাল মিয়া, সুলেমান ওদের খেতে দিয়েছিল। খেতে চাচ্ছিল না ওরাও। তখন সুফিয়ান ওদের বলেছিল, তোরা না খেয়ে মরতে চাচ্ছিস নাকি? তোরা খেয়ে নে, কাজ করতে হলে শরীরে শক্তি দরকার। আমি তো মরে গেছি, শুধু দেহটা তোদের সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা গড়িয়ে রাত বেড়ে যাচ্ছে ধরণীতে। সেই সাথে সুফিয়ানের ভাঙা হৃদয় যন্ত্রণাটাও যেন ধীরে ধীরে বাড়ছে। সুলেমান ওরা পাশে বসে আছে, তার কত কি বলে, তাকে একটু সামাল দিতে যাচ্ছে, পারছে না। বিনতি সদর দরজার সাথে মাথায় হেলিয়ে সুফিয়ানের দিকে তাকিয়ে আছে। কত সুন্দর হাসি খুশি ভরা জীবন ছিল তাদের। হঠাৎ করে সব যেন ভেঙে তছনছ হয়ে গেল। ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মোছার শেষ ইচ্ছেটুকু ওর নেই। চোখের সামনে নিজের ভাইকে তিলে তিলে শেষ হতে দেখতে ওরও ভালো লাগছে না। সন্ধ্যা আরও ঘনিয়ে অন্ধকার দিকে ঝুঁকে পড়ছে। চারপাশে মানুষদের উপস্থিত থাকলেও বাড়ির আঙিনায় এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন কেউ শ্বাস ফেলতেও তার শব্দ শোনা যায়। ফারদিনা কবরে দুটো মশাল টিমটিম করে জ্বলছে। হাওয়া বয়ে গেলেই আগুনের শিখা দুলে উঠছে, যেন বাতাসেও ফারদিনার আতঙ্ক আর নির্জনতা, তার অভিমান সবকিছু বহন করে আনছে। সলমান, বরুদ, হাবলু, লালমিয়া এসে সুফিয়ানের পাশে বসে। সলিমান সুফিয়ানকে লক্ষ্য করে বলল, নিজেকে তিলে তিলে মারছেন কেন? এতে করে ফারদিনা তোর ফিরে আসবে না। সুফিয়ান রক্তে ভেজা লাল দুটো চোখ দিয়ে জবাব দিল, আত্মহত্যা পাপ বলেই তিলে তিলে মরতে হয়। ইচ্ছে করে নিজেকে তিলে তিলে মারাও পাপ, বলল বরুদ। আমি যে পাপ করেছি সেই পাপের থেকে বড় আর কোনো পাপ হতে পারে না। তুই জ্বালাতন করছে পাপগুলো আমাকে, ভেতরে আমি এটাই আর বাঁচতে চাইছে না, বলে সুফিয়ান হাতে সিগারেটটা ফেলে দিল। সলমান বলল, যদি আপনি সত্যি পাপ করে থাকেন তাহলে মোরেও শান্তি পাবেন না, তখন আরও কষ্ট হবে। পাপের জন্য সোজা ভাগ করতে হবে। সুফিয়ান এবার চোখ তুলে ওদের দিকে তাকালো, মর্মাহত কণ্ঠে বলল, বেঁচে থেকে কঠিন ভাগ করে ফেলেছি, মরে গেলেও আবার সোজা ভাগ করতে হবে, কি ভাগ্য আমার। চোখে ভরা জল তার। বিনতি সুফিয়ানের এই হাহাকার সহ্য করতে পারছে না, চাপা স্বাদে কেঁদে উঠল। ওর কান্নার শব্দে পৌঁছলো সুফিয়ানের কানে। সে ঘুরে তাকালো, পেছন পানে বিনতি দাঁড়িয়ে আছে দরজা চেপে। সুফিয়ান হাত বাড়িয়ে ডাকলো ওকে, আয়, ভাইয়ের কাছে আয়। বিনতি ধীর পায়ে সুফিয়ানের কাছে গেল, তার পাশে বসলো। সুফিয়ান বিনতির দিকে তাকিয়ে বলল, ভাইয়ের আজ করুণ অবস্থা হয়েছে, কষ্ট হচ্ছে নিশ্চয়ই তোর। বোনের কাছে ভাইয়ের দুঃখ সহ্য হয় না, আমি জানি। এতটুকু বলে থেমে আবার বলল, মা বাবাকে হঠাৎ করে হারিয়ে ফেললাম, বোনকে হারালাম, দাদা দাদুকে হারালাম। বেঁচে থাকার ইচ্ছেটা তখন মরে গিয়েছিল, জীবনটা অন্ধকার হয়ে গিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে ফারদিনা সে জীবনটা আবার আলোকিত করেছিল বিশেষ এক প্রদীপ হয়ে। কিন্তু দুর্ভাগ্য আমার, সেই আলোর মূল্য আমি দিতে পারিনি। নিজের হাতে প্রদীপ শিখা ধ্বংস করে ফেলেছি, মেরে ফেলেছি ফারদিনাকে। মিন্তি সুফিয়ানের জলক্রান্ত মনের দিকে তাকিয়ে বলল, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না ভাই। এখন কেন যেন সৃষ্টির বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছে করছে, যাতে উনি ফারদিনাকে আবার ফিরিয়ে দেন। সৃষ্টির নিয়ম বাধা দেয় বলেই এখনো আত্মহত্যা করছি না। কতক্ষণ এই নিয়ম চলতে পারবো জানি না, কষ্ট হয় জানিস তো। সুফিয়ানের মুখে বাক্যগুলো শুনে বিদ্যি নীরবে আবার কেঁদে উঠল। সুলেমান আরও কাঁদল। বরুদ বলল, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কে দেখবে? এই গ্রামবাসীদের কে দেখবে? আপনার বলে রক্তের বন্ধন বলতে পারে একমাত্র আপনি আছেন।
একবার ভাবুন, মৃত্যু কি সবকিছু সমাধান? ভাবুন, আপনাকে আজ আমি ভাবার সময় দিলাম। বরুদ চোখের জলের মাঝে ক্রোধের নমুনা প্রকাশ করলো। সুফিয়ান চুপচাপ বসে রইল। বিনতি সুফিয়ানের কাঁধে হাত রেখে বলল, ভাই, তুমি আমায় রেখে চলে যাবে? করুণ শোনালো বিনতির কণ্ঠস্বর। আবার বলল, বড় ভাই তো বাবার সমতুল্য হয়। বাবা মাকে সেই কবেই হারিয়ে ফেললাম, প্রিয় বোনকে হারিয়ে ফেললাম। তারপর থেকে তোমার মাঝে পৃথিবীকে খুঁজছিলাম, তোমার হাত ধরে বড় হতে লাগলাম। সে এখন তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছো? সুফিয়ানের কণ্ঠে জবাব নেই। জবাবে বিপরীতে শুধু চোখ বেয়ে জল পড়ছে। চোখের সামনে তখন অতীতের স্মৃতিগুলো ভেসে উঠল, তার মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত। বিনতি যখন খুব ছোট্ট, তখন থেকে সুফিয়ানের ভক্ত। ভাই ভাই বলে সুফিয়ানকে সারাদিন বিরক্ত করত। সুফিয়ান একদিন বিনতিকে বলেছিল, তুই আমাকে আর বিরক্ত করতে চাইলে চলে যাব এখান থেকে, তখন আমায় আর পাবি না। শুনে ছোট্ট বিনতি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল তার দিকে। এরপর আচমকা বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছিল। ফারিয়া বেগম সেদিন সুফিয়ানকে বলেছিল, তুই কখনো বিনতির মনে আঘাত দিয়ে কথা বলবি না। মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, একদিন আমিও মরে যাব, থাকবো না আমিও। কথা দে, আমার অনুপস্থিতিতে এবং আমার না থাকাকালীন বিনতিকে কষ্ট দিবি না, ও তোকে খুব ভালোবাসে। সুফিয়ান হেসে উঠে তার মাকে জড়িয়ে ধরে কথা দিয়েছিল। আজ সেই দিনটা সুফিয়ানের মনে বলল। বিনতিকে নিজের কাছে শুয়ে বলল, কাঁদিস না, যাব না আমি, কোথাও যাব না। তোর জন্য না হয় থেকে যাব দুনিয়ার বুকে। সুফিয়ানের কথার জোর নেই, তবু বিনতি বলল, সত্যি তো ভাইয়া? হুম, বলে সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল। বিনতি সোজা হয়ে বসে বলল, তুমি আজ কতদিন ধরে খাওয়া দাওয়া করছো না? আজ অন্তত কিছু খেয়ে নাও, তোমার পছন্দের হাঁস রান্না করেছি, খাবে? সুফিয়ান মৃদু হেসে না বলল, পরে খাবো, এখন একটু হেঁটে আসি, সে কখন থেকেই তো বসে আছি। সুফিয়ান খাবে না, বিনতি নিশ্চিত হলো। তবু মুখে মিথ্যে হাসি নিয়ে বসা থেকে উঠে ঘরের ভেতরে চলে গেল। সুলেমান এসে দাঁড়ালো সুফিয়ানের সামনে, বলতো, চলুন, ছোট্ট যে চায়ের দোকানটা আছে ওই দিক থেকে হেঁটে আসি। সুফিয়ান উঠল। একটানা ঘন্টা কয়েক বসে থাকতে কোমর তার ব্যথা হয়ে যাওয়ার কথা। সুফিয়ানের শরীরের ব্যথা অনুভব করতে পারছে না। দাঁড়িয়ে সবার আগে ফারদিনের কবরের দিকে তাকালো। দূর থেকে মশারের আলো দেখা যাচ্ছে, টিপ টিপ করে জ্বলছে। সিন্ধুতুলি গ্রাম থেকে শহর থেকে কাছে, গ্রামটি ঠিক বলা যায় না। রাস্তা বের হলেই মানুষের রেশ আনাগোনা দেখা যায়। হায়দ্রাবাদের সামনে সরু রাস্তা, রাস্তাটি কিছুটা পাশেই নদী। নদী হলেও আয়তনে বড়, সমুদ্র বলেও ভুল হবে না। সুফিয়ান হাঁটছে রাস্তার পাশ ধরে, তার পেছনে বড় দোড়া। বেশ কিছু দূর এগিয়ে চায়ের দোকানে বসলো তারা। দোকানে কিছু গ্রামবাসী বসে আছেন। ওনারা সুফিয়ানকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ল। সুফিয়ান ওনাদের বসতে বলল। একজন গ্রামবাসী তখন সুফিয়ানকে লক্ষ্য করে বলল, আপনার অহংকার নাই? সুফিয়ান তাচ্ছিল্যে হাসি দিল, বলল, অহংকার করে কি হবে? রুহটা আল্লাহর দান। রুহটা চলে গেলে দেহটা মানুষের নিয়ন্ত্রণে। কিছু তো আমার নয়, কিন্তু তারপরেও কিছু মানুষ এই ক্ষণিকের ক্ষুদ্রতম সুখের জন্য কত নিকৃষ্ট কাজ করে। সুফিয়ানের বাক্যটি নিজের দিকেও ছুঁল। সে প্রতিরোধে এর জন্য সবচেয়ে বাজে কাজটা করেছে। আজ সে অনুতপ্তের আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনার মতো অহংকারমুক্ত মানুষই যদি সমস্ত দুনিয়া থাকতো ভাইয়া, তাহলে হয়তো দুনিয়াটাই সুন্দর থাকতো। দোকানে চা বানানো। সুফিয়ানের দিকে এক কাপ এগিয়ে দিয়ে বলল। সুলেমানও দিল। সুফিয়ান চায়ের ধোয়া ওঠা দৃষ্টিতে দেখল। সুলেমান পাশ থেকে ফিসফিস করে সুফিয়ানকে বলল, এখানে বসে অন্তত পাগলামি করবে না, চাটা খেয়ে নেন। চা আপনার পেট ভরবে না, খেতে পারবেন। সুফিয়ান সবার আড়ে চোখ মুছে চায়ের চুমুক দিল। দ্বিতীয় চুমুক আর দিতে পারল না, রেখে দিল কাপটি। দোকানের কাছে গিয়ে সিগারেট নিল, ম্যাচ দিয়ে ধরিয়ে দ্রুত দোকান থেকে বের হলো। ফারদিনের বলা কথাগুলো কাটলো মুহূর্তেই, চরমভাবে তাকে আঘাত করেছে। মনে পড়ছে, ধাওয়া করছে তাকে। রাস্তা ধরে একদিকে হাঁটতে শুরু করলো। কিছু লোকে তাকে দেখা মাত্র শর্মার সাথে পাশ কেটে গেল। লাইন বেঁধে কিছু ঘোড়ার গাড়ি ছুটে চলে যাচ্ছে। সারথি যা যা কণ্ঠে ভেসে উঠল। সুফিয়ান সেসব শুনল না। এখন তার উপরে দিব্যে একটা পাথর পড়লেও বোধহয় সে টের পাবে না, কারণ তার মনের ক্ষতর থেকে বেশি হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে আছে। যে সিগারেটটা ফোকা শেষ কর্ণটি ফেলে দিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল তার বাড়ি ছেড়ে অনেক দূরে। তবে তাকে একা ছাড়েনি সোলেমানোরা। বিনতি ওদের চারজনকে আড়াল বলেছিল, সুফিয়ানকে যেন একা না ছাড়ে। সুযোগ বুঝে কখন কি করে বসে বিশ্বাস নেই।
ওরাও তার পিছু পিছু হাঁটছে। সুফিয়ান হাঁটতে হাঁটতে মৌলভীর বাড়ির সামনে চলে এসেছে। কাঁচামাটির দোতলা ঘর, ঘরের সামনে মশাল জ্বলছে, চারপাশটা গরু বাঁধা, পাশে একটা ফুলের বাগান। নৌকা হাতে ফুলের ঘানে এসে সুফিয়ানের নাকি বিঁধল। খানিকক্ষণ তার মনে পড়ল আলিমনগরের কথা, সেই ছোট্ট মাটির ঘরটার কথা। কত শত স্মৃতি সেখানে জমিয়েছিল, যা কখনো ভুলে যাবার নয়, সে ভুলতে চাইছেও না। সুফিয়ানের চোখ দুটো ছলছলিয়ে উঠল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, পারছে না। গোপন স্তব্ধ ঘর দরকার, যে ঘরে সুফিয়ান একা মন খুলে কাঁদতে পারবে, বুক ফাটানি, তার কষ্টগুলো চোখের জল ভাসতে পারবে। অসহায় লাগছে আজ নিজেকে তার। সোলেমান ওরা দূর থেকে সুফিয়ানকে লক্ষ্য অনুসরণ করে মৌলভীর বাড়ির দিকে তাকালো। সুফিয়ান ঠিক কি দেখছে ওরা বুঝতে পারল না। সুফিয়ানের পলক পড়ছে না। সোলেমান তার ধ্যান ভাঙাতে তীর্যখণ্ডে চেঁচিয়ে ডাকলো, সুফিয়ান ভাই, চলুন বাড়ি ফিরে যাই। সুফিয়ান সোলেমানের দিকে ঘুরে তাকাতেই আবছা করে মৌলভীর ঘরের সামনে লাল রঙের শাড়িতে একজন নারীকে অস্পষ্টভাবে দেখল। তার চালচলন কিছুটা ফারদিনের মতো। সুফিয়ান আঁতকে উঠল, ঘাড় ঘুরিয়ে মৌলভীর ঘরের দিকে তাকালো। কাউকে দেখা যাচ্ছে না, শুধু ওনার ঘরের দরজা বন্ধ করার কপট আওয়াজ আসলো। হ্যালুসিনেশন হচ্ছে, সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল, স্থান ত্যাগ করার জন্য মনস্থির করলো। তখনই মৌলভীর কণ্ঠ সুফিয়ানের কানে আসলো। সুফিয়ান থমকে দাঁড়ালো। মৌলভী বলল, বাবা, কোনো সমস্যা? সুফিয়ান মাথা আড়ালো, না। মৌলভী কয়েক পা সামনে এগিয়ে বললেন, আবার কিছু কইবা? না চাচা, হাঁটতে হাঁটতে এদিকে আসলাম, আর এখানে সেই কেন যেন পাটা আটকে গেল। মৌলভী সাহেব কিচ্ছু বলে না। সুফিয়ান ওনাকে অতিক্রম করে ওনার ঘরের দিকে ক্লান্ত চোখে তাকালো। এরপর থেমে থেমে ভাঙা গলায় বলল, চাচা, একটু জল খাওয়া যাবে? একজন জমিদারের পুত্র এসে অসহায়ের মতো আবদার। মৌলভী সাহেবকে নাড়ালো। উনি সুফিয়ানের মুখটির দিকে তাকালেন, মায়া হচ্ছে ওনার। সুফিয়ান ভেতর থেকে ভেঙে পড়েছে। এই প্রতিচ্ছবি যেন তার বাহির থেকেও এখনো দেখা যাচ্ছে। মৌলভী ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো। সুফিয়ান মৌলভীর ঘরে গেল, ভেতরে প্রবেশ করে একটা চেয়ারে বসলো। মৌলভী তসবিহ হাতে পাশে বসে আছেন। এরপর উনি লম্বা কণ্ঠে জল চাইল। সুফিয়ান কিচ্ছু বলছে না, বসে বসে নিষ্পাস বাচ্চাদের মতো নখ করছে। মৌলভী পুনরায় মূল ঘরের দিকে উকি দিয়ে বলল, এক গ্লাস জল চাইলাম, জমিদার পুত্র আইসে। তেমনি মৌলভী সুফিয়ানের দিকে চেয়ে বলল, কয়লার মধ্যে স্বর্ণের পদর্পণ। বলা শেষে হাসলেন মৌলভী। সুফিয়ান বলল, না চাচা, আমি মনে করি কোনো মানুষের জন্যে ভেদাভেদ থাকা উচিত নয়। আমি জমিদার পুত্র বলে আলাদা সম্মান দেওয়ার কোনো মানেই হয় না। হায়াতের মেয়াদ ফুরিয়ে গেলে 3.5 হাত মাটির ঘর আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে। আপনিও সেই ঘরেই যাবেন, আর আমিও। সুফিয়ানের কথাগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত এবং বাস্তব। মৌলভী বেশ খুশি হলেন। উনি শুধু অবাক চোখে সুফিয়ানের দিকে তাকিয়ে রইলেন। জল আসলো একটি মাটির পাত্রে। পর্দার আড়াল থেকে জলের পাত্রটি মেইলি হাতে কেউ একজন সুফিয়ানের দিকে এগিয়ে দিল। সুফিয়ান জলটি নিয়ে খেতে ফেলল। এরপর পাত্রটি পুনরায় মেয়েটির হাতে পৌঁছে দিল। সুফিয়ান গলা পরিষ্কার করে মৌলভীকে নিচু স্বরে বলল, জল দিল উনি কে? আমার মেয়ে। আগে কখনো দেখিনি, তাই জিজ্ঞাসা করলাম। ওর ফুফু বাড়িতে ছিল, গতকাল আইসে, পর্দা করত, ঘর থেকে বাইর হয় না। সুফিয়ান তখন ভুল দেখেছে বলে নিশ্চিত হলো। কয়েক মুহূর্তের জন্য মৌলভীর মেয়েকে ফারদিনা ভেবেছে। নিজেকে সামলাতে হবে, যাকে তাকে সে ফারদিনা ভাবতে পারে না। ফারদিনার মতো আর কেউ নেই। সুফিয়ান মৌলভীর ঘর ছেড়ে বেপরোয়ার মতো বেরিয়ে আসলো। পথ হারিয়ে ফেলেছে যেন, কোথায় যাবে ঠিক বুঝতে পারল না। বুকটা হঠাৎ ভার হয়ে গেল। সোলেমান সুফিয়ানের পথ আটকে দাঁড়ালো, বলল, ওইদিকে আপনার বাড়ি না, ভুল পথে কেন যাচ্ছেন? চলুন আমাদের সাথে। সুফিয়ান ভেজা গলায় বলল, মৃত্যু, মৃত্যু খুঁজছি। কোথায় গেলে নিজেকে দুনিয়া থেকে মুক্ত করতে পারবো, সেই পথ খুঁজছি। বেঁচে থাকা আমার জন্য এখন থেকে বড় লড়াই হয়ে যাচ্ছে। আমি বোধহয় বেঁচে থাকা লড়াইও হেরে যাব। বলে সুফিয়ান বেঁচে থাকা লড়াইও হেরে যাবে। সুফিয়ান রাস্তায় হাঁটু কেটে ধপাস করে বসে বলল। তার কান্না দেখে সোলেমান ওরাও কেঁদে দিল। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।